বাটন ফোন দিয়ে পাবজি, হ্যাঁ এটা সম্ভব। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। লাস্ট কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি এমন একটি বাটন ফোন ব্যবহার করছি যাতে কিনা আপনি পাবজি প্লে করতে পারবেন। এটা রান করছে অ্যান্ড্রয়েড 11 দিয়ে, ইউটিউব, গুগলের অ্যাপসগুলো, ইভেন এর যে ক্যামেরা সেকশন সেখানে আমরা প্রো মুড পাবো, নাইট মুড রয়েছে, ফিল্টার, আরও অনেক কিছু। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমি এর এত বেসমার্ট স্কোরটা যখন দেখলাম জাস্ট অবাক। আমাদের দেশে এই মুহূর্তে দাঁড়িয়ে 13-14 হাজার টাকার বেশিরভাগ স্মার্টফোনেই এই স্কোরটা দেখাতে পারে না, সিরিয়াসলি। এবং এটা আমরা 4 GB র্যামে পাবো, সেই সাথে 64 GB স্টোরেজ রয়েছে। আমরা কথা বলছিলাম শাওমি ব্র্যান্ডের একটি বাটন স্মার্টফোন নিয়ে। এটার নাম মানে মডেল নাম্বারটা হলো QIN F21 Pro Plus। বাট এই QIN কি হয়? কিন্তু আমি যখন গুগল করলাম বা চাইনিজদের কাছ থেকে জানতে পারলাম এটার উচ্চারণ হবে শিন। আবার শুনুন, তাহলে হলো কি শিন F21 Pro। সো আজকে আমরা এটা নিয়ে কথা বলছি। ভিডিও শুরুতে আপনারা আনবক্সিং দেখে নিয়েছেন। এই যে ছোট্ট বক্সটি, এর মাঝে কি কি ছিল? মোবাইল ফোনটি ছিল, এর সাথে একটি কেস বা কভার, তারপরে সিম ইজেক্টর, একটি কেবল পাবেন বাট চার্জার পাবেন না। তাহলে আমরা শুরুতে কি নিয়ে কথা বলতে পারি? ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালস হিসেবে আর 10টা বাটন ফোনের মতো আমরা দেখবো পলিকার্বনেট দিয়ে তৈরি। তবে এটা একদম মানে লো কোয়ালিটির এরকম কিছু না, 1,500-2,000 টাকার বাটন ফোনের মতো নিশ্চয়ই না। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে আমরা রাইট লেফট কোনো পাশে কোনো বাটন দেখবো না, কারণ এখানে কিপ্যাড রয়েছে। সো ওইগুলোর দরকারটা কি? এবং কিপ্যাডের উপর আপনি দেখবেন যে কিগুলোর উপরে আর কি ABCD প্রিন্টেড করা আছে। সো ওভাবে ব্যবহার করতে পারবেন। বাই দ্য ওয়ে এর ডিসপ্লেটা টাচ, সো এগুলো না থাকলে সমস্যা নেই। তাহলে এখন মনে হবে কেন ভাই তাহলে এগুলোর কি দরকার? দরকার আছে, অনেকেই বাটন ফোন ব্যবহার করতে চায়, তাদের দরকার আছে। যেমন আমারই তো ভালো লাগতেছে এবং আমার মনে হচ্ছে আমার ডেইলি ড্রাইভার বাদ দিয়ে এইটি ব্যবহার করা শুরু করবো কিনা। যাই হোক, যা বলছিলাম, রাইট সাইডটা একদমই ক্লিন। উপরে ইন্টারেস্টিং জিনিস, এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। আমার মনে হয় না যে 15,000 টাকার কোনো ফোনেও বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখি। পাশে আইআর ব্লাস্টার, অবাক হচ্ছেন নিশ্চয়ই। লেফট সাইডে সিম কার্ড স্লট। দুঃখের বিষয় এখানে একটি সিমই ব্যবহার করা যাবে, নো মেমোরি কার্ড। প্রাইমারি মাইক্রোফোন, 3.5mm হেডফোন জ্যাক নেই। এটা নিয়ে কমপ্লেন করাই যায়, কেন নেই? এরকম একটা ফোনের সাথে 3.5mm হেডফোন জ্যাক মাস্ট থাকা উচিত ছিল, তবে আপনি কনভার্টার ব্যবহার করে USB Type-C থেকে সে কাজটা করতে পারছেন এখন। তাহলে ডিজাইনের দিক থেকে অ্যাজ এ বাটন ফোন ওকে, এবং বিল্ড ম্যাটেরিয়ালস সেটাও ওকে, 100তে 100 পেয়েছে। এবার যদি স্মার্টফোন হিসেবে চিন্তা করতে যাই, দেন ডেফিনেটলি মনে হবে স্মার্টফোন মানে তো ডিসপ্লেটা বড় থাকবে, ডিসপ্লেতে কোনো চিন ভেজল থাকবে না, একদম ফ্রেমলেস টাইপের লাগবে দেখতে। নো, এটা সেরকম না। এটাতেও ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে, আমরা ক্যামেরা সেকশনে বলবো কোথায় আছে, আর রিয়ার ক্যামেরা নিয়েও পরে আলোচনা হবে। ওকে, তাহলে ফার্স্টে আমরা পারফরমেন্স সেকশনে যাবো। হ্যাঁ, পারফরমেন্স সেকশনে যাওয়া যায়। আমি বলছিলাম আমাদের হাতে যে ডিভাইসটা রয়েছে এটাতে 4GB র্যাম রয়েছে এবং 64GB স্টোরেজ। তবে এর আরও একটি ভ্যারিয়েন্ট পাওয়া যায় যেটা হলো গিয়ে 3GB র্যামের এবং সেই সাথে 32GB হলো স্টোরেজ। মেমোরি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন না। এটা রান করছে অ্যান্ড্রয়েড 11 দিয়ে এবং এর মাঝে যে প্রসেসরটি রয়েছে, প্রসেসরের নাম শুনলে আপনাদের কাছে মনে হবে এই প্রসেসর, বাট সিরিয়াসলি এই প্রসেসর এই স্কোর দিয়েছে। প্রসেসর হলো Helio A22। Helio A22 সাধারণত আমরা ব্যবহার হতে দেখি কি একদম এন্ট্রি লেভেলের স্মার্টফোনে, এবং সেই ফোনগুলোর স্কোর করে কত? সাধারণত ওই যে 1 লাখের নিচে অবশ্যই, সেটা হয়তো 60-65 হাজার বা এর আশেপাশে, বা হয়তো বা 90,000-এর মধ্যে এরকম। কিন্তু এই স্মার্টফোনটা স্কোর করেছে 1,40,000। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, এটা স্মার্টফোন। আমি স্মার্টফোন কেন বলি, বাটন স্মার্টফোন। সো এই স্কোরটা ডেফিনেটলি আমাদের বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে 12-13 হাজার টাকার প্রায় ম্যাক্সিমাম স্মার্টফোনকে বিট করতে পারবে ইজিলি। শুধু এটুকুই না, ওই ফোনগুলোর সাথে যদি পারফরমেন্সের কম্পেয়ার করতে যাই দেন অনেকটাই এগিয়ে থাকে। আমি ভাবছিলাম যে হ্যাঁ অ্যান্ড্রয়েড আছে, নামেই আছে, হয়তো আমরা ওইভাবে ভারী কোনো অ্যাপ্লিকেশন রান করতে পারবো না, খুব একটা ভালোভাবে চলবে না, বাট ইজিলি চলছিল। যেমন ধরুন রেগুলার কাজবাজ সেগুলো খুব সহজেই করা যায়। আমরা এখানে ফেসবুকিং করছিলাম, মাল্টিটাস্কিংয়ে টুকটাক না, যেহেতু 4GB র্যাম আছে এই ফোনের জন্য তো মোর দেন এনাফেই, তো ভালো কাজই আপনি করতে পারেন। বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাট এ টাইম কাজ করতে পারবেন। অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট ছিল। এবং মজার ব্যাপার হলো শাওমির যে MIUI, তাতে আমরা বিভিন্ন রকমের একটু ল্যাগ ট্যাগ অনেক ধরনের অনেক কিছুই তো দেখতে পাই, হাতি ঘোড়া বাঘ, বাট এই ফোনটাতে কিন্তু ওই জিনিসটা ছিল না। এটা MIUI
ইউআই দিয়ে রান করছে না, এটা ওই যে শিন এদের নিজস্ব কোনো ইউআই অ্যান্ড্রয়েডের উপরে হালকা কাস্টমাইজ করা আছে। তো এইটার মানে ফ্লেক্সিবিলিটি আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এবং আমার কাছে আরও বেশি স্মুথও মনে হয়েছে। বাটন ফোন হওয়া সত্ত্বেও আমরা কুইক মেনু পাবো, উপর থেকে জাস্ট নিচের দিকে সোয়াইপ করলেই আপনি এখানে দেখতে পাবেন একটা রেগুলার স্মার্টফোন দিয়ে যা যা করতে হয় তার সব কিছুই করা যাবে। তবে এটাতে যেহেতু ভলিউম বাটন নেই আলাদা, সো এইখান থেকে আপনাকে সেই কাজটা করতে হবে। এই যে এছাড়াও স্ক্রিনশট নেওয়া যাবে, এই ফোনে স্ক্রিনশট নেওয়া যাবে। তারপরে এরোপ্লেন মোড, ওয়াইফাই সমস্ত কাজগুলো এখান থেকে করতে পারছেন। ইভেন হ্যাঁ, স্ক্রিন রেকর্ড করারও সুযোগ আছে এখানেই। ওকে, তো আমি মোটামুটি আসলে এটার রেগুলার ব্যবহারের যে পারফরমেন্স দিয়েছে তাতে খুবই সন্তুষ্ট। এবার যদি আসি গেমিং পারফরমেন্সে, আমরা ইহাতে পাবজি রান করি শুরুতে যেটা বলছিলাম। তবে পাবজির ক্ষেত্রে আমরা দেখলাম ব্যালেন্স মিডিয়াম আপনি সর্বোচ্চ প্লে করতে পারবেন। আমার মনে হয় এইটুকুর জন্য ঠিকই আছে, এটুকুই, এর বেশি আশা করাও যায় না হেলিও A22 থেকে। তো গেম প্লে কেমন ছিল? গেম প্লে হ্যাঁ লেগি ভাব আছে, বাট চলে। কিন্তু সমস্যা যেটা হয়, যেহেতু ছোট ডিসপ্লে, এখানে আপনাকে কন্ট্রোল করতে একটু সমস্যা হবে। বাট কোনো ধরনের টাচ মিসিং হচ্ছে এমন কোনো কিছু না কিন্তু, বা টাচ ল্যাটেন্সি আছে এমনও না। যেটা হয় ছোট ডিসপ্লে, আপনার আমার আঙুল তো আর একদম ছোট না, সো সেই জিনিসটাতে হয়তো মনে হবে অনেক কিছু ঢেকে যাচ্ছে, এটুকুই। এরপরে আমরা এতে ফিফাও রান করি, সেই গেমটাও এটা দিয়ে প্লে করা যায়। দেন আমরা রান করছিলাম সাবওয়ে, দেখলাম সেটাও ঠিকভাবে চলছে। আর ওই গেমগুলো তো এমনিও নর্মাল কম দামি ফোনগুলোতে চলে, স্মার্ট বাটন ফোনতে বেশ ভালো রেজাল্টই করছিল। তো বলা যায় আপনি হ্যাঁ গেম প্লে করতে পারবেন। এবং আমি আরও বেশ কিছু বাইরের রিভিউয়ারদেরকে দেখলাম এই ফোনটাতেই তারা গেনশেন ইম্প্যাক্ট এই গেমও রান করছে। সো এটাতে অবশ্যই চলবে, বাট অনেক বড় গেম যে কারণে আমি আসলে ডাউনলোড করিনি। পাবজি চলছে মানে ওটাও চলবে, হয়তো ল্যাগ পাওয়া যাবে। বাটন ফোন যেমন হয় এটা তো আমরা তেমনটাই দেখছি, তবে এর ডিসপ্লেটা একদম রেগুলার বাটন ফোনগুলোর সমানই। অনেক বাটন ফোনের ডিসপ্লে আসলে এর চাইতেও বড় হয়ে থাকে হয়তো, তবে সুবিধা হচ্ছে এর ডিসপ্লেটা টাচ, যেমন আমরা স্মার্টফোনের ক্ষেত্রে দেখে থাকি। এর ডিসপ্লের সাইজ হলো 2.8 ইঞ্চ, যা মূলত একটি টিএফটি প্যানেল। এর রেজুলেশন 480x640। তো এখন অনেকেরই মনে হবে ভাই 1080p না কেন? এত ছোট একটা ডিসপ্লেতে 1080p দিতে গেলে মানে সেটা আসলে মনে হয়ে যাবে 4K প্যানেল, এমনটাই হয়ে যাবে। এত ছোট ডিসপ্লের জন্য যে রেজুলেশন দেওয়া হয়েছে, এতে করে আপনার মোটেই মনে হবে না যে কোনো ধরনের শার্পনেসের ঘাটতি আছে এখানে। এর পিপিআই হলো 208। তো দেখুন, আমরা এই সময় দাঁড়িয়ে এরকম বড় সাইজের স্মার্টফোনগুলোর ক্ষেত্রেও দেখে থাকি পিপিআই হয়তো 268 বা এমন থাকে। তো সেই জায়গায় এই ছোট্ট একটা ডিসপ্লের মাঝে 208 দেখছি, সেটা মোটেই কম না। সো আপনার মোটেই মনে হবে না রেজুলেশনের কোনো ঘাটতি আছে এখানে। আমরা ইউটিউবের ভিডিও প্লে করছিলাম যেগুলো খুব সহজেই প্লেয়াবল ছিল। 1080pর ভিডিও বেশ ভালোভাবে চলে, তবে আপনি যদি 4K প্লে করতে চান সেটা প্লেয়াবল, কিন্তু মাঝে মধ্যে একটু আটকে যেতে দেখবেন। আর ভিউইং অ্যাঙ্গেলও বেশ ভালো পেয়েছি। আমরা একদম সাইড থেকে যে কোনো পাশ থেকে দেখছিলাম, খুব সহজেই আসলে ওয়াচেবল ছিল এবং আমার মনে হয় ঠিক আছে। টাচ রেসপন্স নিয়ে কোনো ধরনের প্রবলেম নেই। তবে যদি কিনা এটা ওলেড প্যানেল, অ্যামোলেড প্যানেল বা সুপার অ্যামোলেড হতো, তাহলে একদম জমে এক কথায় ক্ষীর। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আমরা যখন ইউটিউবের ভিডিও প্লে করছিলাম, আমরা মানে জাস্ট এমনি কেটে দিয়ে বের হয়ে যাচ্ছিলাম যে আর চালানো দরকার নেই, দেখলাম এটা ফ্লোটিং হয়। মানে আপনি অন্য কাজও করতে পারবেন, এট এ টাইম ইউটিউবের ভিডিও দেখতে পাবেন। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু ভিডিও কলেও কথা বলেছি এই স্মার্টফোন দিয়ে, যা পারফরমেন্স পার্টে বলা উচিত ছিল, এবং ভিডিও কলের রেজাল্টও একদমই ঠিকঠাক পেয়েছি। বাকি থাকে ডিসপ্লের ব্রাইটনেস। আপনারা এখানে আউটডোরের শট দেখুন, তাহলে নিজেই বুঝবেন আসলে ব্রাইটনেস কতটুকু রয়েছে। মোর দেন এনাফ। অনেক স্মার্টফোনের চাইতে ভালো রেজাল্ট করছে এর ডিসপ্লে। মোবাইল ফোনটাতে কিন্তু প্রয়োজনীয় সেন্সরস রয়েছে, যেমন ডিসপ্লের পাশে আমরা দেখব অটো ব্রাইটনেসের জন্য সেন্সর রয়েছে, এবং আপনি যখন কানের কাছে ফোনটা নেবেন কথা বলার সময় ডিসপ্লেটা অটো অফ হয়ে যাবে, সেরকম ব্যবস্থা থাকছে। পাশাপাশি এই যে আমরা যখন সানলাইটে চলে গেলাম দেখবেন ব্রাইটনেস বেড়ে গেল, আবার ইনডোরে চলে আসলাম ব্রাইটনেস কমে গেল, সে সমস্ত সুব্যবস্থা এতে রয়েছে। ফাইনালি ক্যামেরা সেকশন, আমি বলছিলাম ক্যামেরাতেও টুইস্ট রয়েছে। হয়তো ক্যামেরার মেগাপিক্সেল শুনে আপনার খুব একটা ভালো লাগবে না, যেমন রেয়ারের সিঙ্গেল সেন্সর যেখানে 5 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে আর সাথে একটি ফ্ল্যাশ লাইট, হ্যাঁ সেটা কাজে লাগবে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 2 মেগাপিক্সেলের সেন্সর। তো রেয়ারের মেইন ক্যামেরা 5 মেগাপিক্সেলের হলেও একটা বাটন ফোন সেই হিসেবে আমরা যথেষ্ট ভালো ছবি পাচ্ছি। আপনারা এখানে ছবির স্যাম্পল দেখছেন, আপনারা কমেন্ট করে জানান কেমন লাগছে। আবার এখানে আপনি প্রো মুড পাবেন, অটো ফোকাস রয়েছে। প্রো মুড মানে আপনি নিজের মতো করে শাটার স্পিড, অ্যাপারচার এগুলো সব কন্ট্রোল করতে পারছেন, আইএসও এগুলো কন্ট্রোল করতে পারছেন। সো তখন আরও ডেফিনেটলি ভালো রেজাল্ট আপনি পাবেন। দেন আমরা দেখতে পাই এখানে ফিল্টার ব্যবহার করার সুযোগ থাকছে, এরকম আরও অনেক কিছু। ভিডিও রেকর্ড করা যায় 1080pতে, এবং ভিডিও কোয়ালিটিও কম্পেয়ারেবল। আমরা যদি মনে করেন 10-12 হাজার টাকার ফোনের সাথে কম্পেয়ার করতে চাই, ডেফিনেটলি কম্পেয়ারেবল। বাই দ্য ওয়ে, স্লোমো ছিল, আবার নাইট মোডের কথা বলছিলাম। তো নাইট মোডের কয়েকটা স্যাম্পল আছে, নিশ্চয়ই আপনারা দেখছেন। এই ফোনটার ফ্রন্ট প্যানেল থেকে যতবার আপনারা দেখছিলেন, নিশ্চয়ই ফ্রন্ট ফেসিং ক্যামেরা খুঁজে পাননি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো নিচে হ্যাশ বাটনটা, যে হ্যাশ বাটনের সাথে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, খুবই অদ্ভুত জায়গায়। তো আমরা মানে কোনোভাবে খুঁজে পাচ্ছিলাম না কেন আসলে এভাবে দেওয়া হলো। ভিডিও কলে কারোর সাথে কথা বললেন তখন এইভাবে বলতে পারেন, এইভাবে ধরে নিলে তখন কিন্তু ক্যামেরাটা ঠিকভাবে কাজ করবে। অবশ্যই এইভাবে দিলেও সমস্যা ছিল না, বাট এইভাবে দিলে আর কি ডিসপ্লেটা বড় পেলেন। তবে গ্রুপ সেলফি তোলার ক্ষেত্রে যখন কিনা আপনি এভাবে তুলতে যাবেন, তখন কিন্তু স্ক্রিনটা ছোট
ভালো লাগবে না, দেখতে সুবিধা হবে না, তখন আপনি কিন্তু এভাবে ধরে আবার গ্রুপ সেলফি তুলতে পারছেন। তো সেলফির রেজাল্ট এখানে নিশ্চয়ই দেখছেন, হ্যাঁ একটু সফট মনে হয়, একটু সুন্দর করে দেয়, বাট খারাপ লাগে না। ব্যাটারি, এই মোবাইল ফোনটির মাঝে 3000 mAh এর ব্যাটারি রয়েছে। ডিসপ্লে খুব বেশি বড় না, অনায়াসে এই ফোনটাকে 2 দিন ব্যবহার করা যায়। একদম হেভি ইউজার হয়ে থাকলে 1 দিন প্লাস, মানে 1.5 দিনের মতো ব্যবহার করতে পারবেন ইজিলি। চার্জ দেবেন কিভাবে? আমরা কিন্তু এই ফোনটাকে এই যে ওয়্যারলেসে চার্জ করছি না, এখানে আমি নিজে একটু কাস্টমাইজ করে নিয়েছি। আমি যে কাজটা করি, আমার কাছে একটা ওয়্যারলেস চার্জিং প্যাড ছিল, ওইটা আমি সেট করে নিলাম। যেহেতু আমার বাকি যে 2টা ফোন সবগুলোই ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ করা হয় বা সাপোর্ট করে, তো চিন্তা করলাম আমার এই ফোনটা কেন এরকম সিস্টেম হবে না, দ্যাটস ওয়াই আমি এখন এটাকে ওয়্যারলেস দিয়ে চার্জ করছি। আর আপনারা চাইলে অবশ্যই USB Type-C পোর্টের মাধ্যমে চার্জ করতে পারছেন। তাহলে ফাইনালি আপনি কি বুঝলেন? বুঝলেন এটাই, বাংলাদেশ মার্কেটের 12-13 হাজার টাকার অনেক ফোনকে ইজিলি বিট করতে পারে, তাদের সাথে কম্পারেবল। হ্যাঁ, ডিসপ্লে সাইজে হয়তো পিছিয়ে পড়বে, বাট তার যে শক্তি রয়েছে তার মাঝে, তার ক্যামেরা ক্যাপাবিলিটি, তারপরে গেম প্লে, সব কিছু মিলে মোটামুটি ইভেন স্কোর, সব কিছু মিলে তাদেরকে ইজিলি হয়তো বিট করতে পারে। বাট হ্যাঁ, এতেও কিছু আমরা কমতি পেয়েছি, যে বিষয়গুলো আপনাদের অবশ্যই জানানো উচিত। যেমন ধরুন, এটা যদি ডেডিকেটেড কোনো ভলিউম বাটন দেওয়া হতো তাহলে সুবিধা হতো, খুব সহজেই আমরা সেটা করতে পারতাম। তারপরে মেমোরি কার্ড ব্যবহার করার একটা সুবিধা থাকতে পারতো, প্লাস এটাতে 2টা সিমের সুযোগ থাকলেও আরেকটু ভালো হতো। দেন যে বিষয়টা শুনে হয়তো অনেকে একটু বলবেন এটা একটু ঝামেলাই হয়ে গেল, সেটা হলো এতে কিন্তু গুগল প্লে স্টোর ব্যবহার করা যাবে না, বাট আপনারা অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারবেন। এপিকে ফাইল এখানে ব্যবহার করা যায়। গুগল প্লে সার্ভিস আমরা ব্যবহার করতে পারছিলাম না বলে আমরা কিন্তু এখানে ইউটিউবটাও প্লে করতে পারিনি। সরাসরি ইউটিউব থেকে প্লে করা যাচ্ছিল না, বাট আমরা গুগল ক্রোমের মাধ্যমে সেটা প্লে করতে পারছিলাম। দেখুন এখানে গুগল ক্রোম চলছে, পাবজির মতো গেমগুলো চলছে, তারপর আমরা মেসেঞ্জারে কথা বলতে পারছি, হোয়াটসঅ্যাপ চলছে, ফেসবুক চলছে, সব কিছু মোটামুটি যেগুলো দরকার হয় সবই চলছে। জাস্ট কিছু কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদেরকে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। তবে এটাকে চাইলে মনে হয় রুট করাও যাবে, বাট এর মাঝে যে নিজস্ব অ্যাপ স্টোর রয়েছে সেখান থেকেও আপনি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে পারবেন। আর গুগলে তো যে কোনো অ্যাপিকে পাওয়াই যায়, সেখান থেকেও ইনস্টল করে নিতে পারবেন। ফাইনালি 4GB 64GB এই শিন এই স্মার্টফোনের দামটা কত? এটার 2টা ভ্যারিয়েন্ট আমি বললাম, 3GB আর 4GB। 3GB ভ্যারিয়েন্টের যে প্রাইস বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি, সেই ক্ষেত্রে দাঁড়ায় অলমোস্ট 11-12 হাজার টাকার মতো। আর এই 4GB ভ্যারিয়েন্টের দাম 13,000 সামথিং। এই ফোনটা বাংলাদেশে আসলে অ্যাভেলেবেল নেই। এই ফোনটা আপনারা আলি এক্সপ্রেস থেকে কিনতে পারবেন বা বাইরে থেকে কেউ নিয়ে আসতে পারবেন। আমি তাহলে কোথায় পেলাম? আমি হঠাৎ করে ফেসবুকে একজন ভাইয়ের আর কি অ্যাড দেখি, এবং পরবর্তী সময় ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে আমি 13,000 টাকায় ফোনটা কিনে নিই। উনি আর কি মনে হয় 2 মাসের মতো ব্যবহার করছিলেন, দেন ওনার কাছ থেকে আমি কিনে নিই। কিনে নেওয়ার পিছনে মেইন রিজনই হলো এটাই যে এরকম একটা জিনিস আমি কখনো ব্যবহার করিনি। তো যেহেতু টেক নিয়ে আমি কাজ করি, এর প্রতি ইন্টারেস্ট রয়েছে, সো আমার এই জিনিসটা তো মাস্ট দেখতেই হবে। এবং সত্যি বলতে আমি কিনে আমি মনে করছি যে না, আমার জন্য এটা মানে আমার ভালো লাগছে আর কি, এটাই। বাট যদি দামটা নিয়ে বলতে যাই, হ্যাঁ 13,000 টাকা ডেফিনেটলি একটু বেশি হয়ে যায়। বাংলাদেশে ধরুন এই ফোনটা যদি এরকম 8-9 হাজার টাকায় পাওয়া যেত, তাহলে কিন্তু খুব পারফেক্ট প্যাকেজ হতো অনেকের জন্যই। বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা রয়েছেন, তারা আসলে এই ধরনের ফোনগুলো হয়তো ব্যবহার করতে অনেক সময় স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তো তাদের জন্য অনেক সময় আমরা চাই যে তাদের হাতে একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকুক, ভিডিও কলে যাতে তার সাথে আমি কথাও বলতে পারি। সো বাংলাদেশে আসলে আমার মনে হয় ফোন চলবে, না চলার কোনো কারণ নেই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা নিয়ে আমরা আরও একটু এক্সপেরিমেন্ট করতে চাই, হয়তো আপনাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে পারে পাবলিক রিয়াকশন নিয়ে। যদি আপনারা রিকোয়েস্ট মানে আপনারা যদি বলেন ভাই এই ভিডিও বানান, তাহলে না হয় বানাইলাম, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।